হ্যালো বন্ধুরা, কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। আমি তো বাড়িতে বসে একটা বই পড়ছিলাম। বইটা হচ্ছে ইংরেজি বই, 'কাবেরী টু গঙ্গা ট্রাভেলগ' বাই কলাশ্রী ডক্টর বিজয়মালা রঙ্গনাথ। এই বইটা আমি রিভিউ দিচ্ছি। বাংলা ভাষায় অনেক ভ্রমণ কাহিনী রয়েছে, যেমন সৈয়দ মুজতবা আলীর 'দেশে বিদেশে', কালকুটের 'অমৃত কুম্ভের সন্ধানে', শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'বাঙালির আমেরিকা দর্শন', নারায়ণ সান্যাল, সুনীল গঙ্গোপাধ্যায়, নবনীতা দেবসেন, অনেকের বই রয়েছে। সবই অবশ্য বাংলা ভাষায় লেখা। এখন এই বইটা এসছে, এই বইটা পড়লে কি হবে, উত্তর ভারতের প্রধান প্রধান হিন্দু ধর্মস্থানগুলো দর্শন হয়ে যাবে। তা এটা হচ্ছে 1994-এর একটা ভ্রমণ বৃত্তান্ত। যিনি লিখেছেন উনি হচ্ছেন বিজয়মালা রঙ্গনাথ। উনি ছিলেন মাইসোর ট্রেনিং কলেজের প্রফেসর, আর ওনার হাজব্যান্ড ছিলেন বেঙ্গালুরু কলেজের পল সায়েন্সের প্রফেসর। তা এই বিজয়মালা সম্বন্ধে কিছু বলে নেওয়া দরকার বলে মনে করছি। উনি কলাশ্রী উপাধি পেয়েছেন কর্ণাটক সরকারের কাছ থেকে ফর হার ডেডিকেশন টু এডুকেশন, কালচার অ্যান্ড গোমুখী। তিনি ভালো গানও গাইতে পারেন। তা যখন যাবেন তা টিকিট কাটতে হবে। তা টিকিট কাটবেন কোথায়? বেঙ্গালুরু স্টেশনে। তো ওনাদের দলে ছিলেন মালাজির স্বামী, বাবা মা, শ্বশুর শাশুড়ি, কিছু নিকট রিলেটিভ এবং নিকট বন্ধুবান্ধব। আর টিকিট কাটা এখনকার মতো এত সহজ ছিল না। অনলাইনে টিকিট কেটে ফেললাম তা না, ওখানে লাইন দিয়ে টিকিট কাটতে হবে। আর ট্রেন জার্নিরা কয়েকদিন আগে থাকতেই জিনিসপত্র সব গোছানোর কাজ শুরু করেছিল। ওই সময় ওনার শিশু সন্তান খুবই ছোট, সে ওই ব্যাগ গোছানোর সময় কিছু জিনিসপত্র ব্যাগে ঢুকিয়ে দেয়, অ্যাজ ইফ সে বেড়াতে যাবে, কিন্তু সে আর সেই ভ্রমণে সঙ্গ দেয়নি। ওদের একটা টিকিটে সকলের নাম নথিভুক্ত হলো, তবে টিকিট দুটো কাটতে হয়েছিল, একটা বেঙ্গালুরু টু চেন্নাই, আর একটা ম্যাড্রাস টু বা চেন্নাই টু বারাণসী। ট্রেনের নাম হচ্ছে ম্যাড্রাস গঙ্গা কাবেরী এক্সপ্রেস। ওনারা ওই বেঙ্গালুরু স্টেশন থেকে একটা রেলওয়ে গাইডও কিনে নিয়েছিলেন। আর এই বই পড়লে যেটা হবে সেটা হচ্ছে উত্তর ভারত ভ্রমণ না করে গোটা উত্তর ভারত ভ্রমণ হয়ে যাবে, যেমন বৈশ্যকাশী, বারাণসী, সারনাথ, গয়া, বুদ্ধগয়া, এলাহাবাদ, অযোধ্যা, বারাণসী, হরিদ্বার, মুসৌরি। উত্তরাখণ্ডে গেলে আবার 5 জায়গায়, যেমন দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, কেদারনাথ, গুপ্তকাশী, গৌরকুণ্ড, সীতাকুণ্ড, গুরুজা গঙ্গা। হরিদ্বার এবং বদ্রীনাথ ভ্রমণ শেষ করে মালাজি দিল্লি চলে আসেন। আর দিল্লিতে এসেই মালাজি দেখে নেন দিল্লি কারা কারা শাসন করেছে, যেমন রাজপুত, মুঘল, খিলজি ডাইনেস্টি, শেষে ইংরেজরা। আর দিল্লিতেও গেছেন, লাজপতনগর মার্কেট, আগ্রা। পরে মালাজিয়া যান দিল্লি থেকে রাজস্থান, যেটাকে পিঙ্ক সিটি বলা হয়। তা প্রথম যখন যাত্রা করেন সেটা হচ্ছে 8/10/1994, আর শেষ করেন 10/10/94। এই পৌঁছানোর পর, বারাণসী পৌঁছানোর পর হনুমান ঘাটে কর্ণাটক ধর্মশালায় ওঠেন। ওই ধর্মশালায় সকলেই প্রায় সাউথ ইন্ডিয়ান ভাষায় কথা বলেন। এরপর ওখানে ধর্মশালায় উঠবার পর নৌকা করে হনুমান ঘাট থেকে বৈশ্যকাশীতে যান, এবং ওই দিন সন্ধ্যায় রিক্সা করে কাশী বিশ্বনাথ মন্দিরে যান। ওখান থেকে 8 কিমি দূরে সারনাথ মন্দিরে যান, একটা বৌদ্ধদের একটা ধর্মস্থান, যেটা প্রায় 2500 বছর আগেই বুদ্ধদেব তার ভক্তদের কিছু উপদেশ দিয়েছিলেন। ওখান থেকে মালাজিরা পৌঁছান বারাণসীতে। যাওয়ার পর একটা জিনিস ওনারা অবজার্ভ করেন, যে ধর্মশালায় ওঠেন সেই ধর্মশালায় সকলেই কন্নড় ভাষায় কথা বলেন, ফলে ওনার খুব সুবিধা হয়। তো ওই ধর্মশালায় অন্য রাজ্যের মানুষও থাকতে পারেন। যে ঘর মালাজির জন্য অ্যালট করা হয়েছিল, ওই ঘর 2 তলায়
মালাজি ওই ঘরে এসে জানলা খোলেন এবং একটা বাজে গন্ধ ঘরে প্রবেশ করেন। কারণ ওই বাড়ির নিকটেই ছিল রাজা হরিশ্চন্দ্র ঘাট। ওইখানে মানুষের দেহের পোড়ার গন্ধ জানলা দিয়ে ঘরে প্রবেশ করছিল। সঙ্গে সঙ্গে মালাজি চিৎকার করে ওঠেন এবং জানলা বন্ধ করে দেন। বেড়ার দিকে গঙ্গায় গিয়ে স্নান করেন। হিন্দুদের ধারণা বারাণসী থেকে মৃত্যুবরণ করলে খুব সহজেই নাকি স্বর্গ লাভ হয়। ফলে অনেকে বৃদ্ধ বয়সে বারাণসীতে সেটেল করেন। কারণ হরিশ্চন্দ্র ঘাট হনুমান ঘাটের পাশেই। তারপরে যেন সারনাথ, ওতে মালাজি তো সারনাথে আসেন। সারনাথে বুদ্ধদেবের সালভেশন পেয়েছিলেন। এখান থেকে প্রায় 2500 বছর আগেকার ঘটনা। রাজা টোটরমল এখানে একটা পিলার বা স্তূপ তৈরি করে দেন, সেটা 1955 AD। ওই পিলারের উপর একটি ধর্মচক্র ছিল, যেখানে আর্কিওলজিক্যাল মিউজিয়ামে যেটা রক্ষিত রয়েছে। এখানে যে বুদ্ধ মন্দির রয়েছে, এই মন্দিরের তৈরিতে ও রক্ষণাবেক্ষণে ফরেন ন্যাশনালসরা অংশগ্রহণ করেন। আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট ফরেন ন্যাশনালসের তত্ত্বাবধানে এখানে খনন কার্য করে অনেক প্রাচীন জিনিস উদ্ধার করেন। এরপর ওরা 10-12তে আসেন গয়াতে। এখানে অনেক কিছু জায়গায় দেখা রয়েছে, কিন্তু প্রথমেই যান বিষ্ণুপদ মন্দির, যেখানে নাকি বিষ্ণুদেবের পা রক্ষিত রয়েছে। এখানে বিষ্ণুপদ মন্দির খুব বিখ্যাত। এখানে এসে মানুষজন পিণ্ডদান করেন। ওইখানে একটা বিশাল পটবৃক্ষ রয়েছে। পূজারীরা বলেন কোনো স্বামী স্ত্রী এখানে এসে প্রিয়তম জিনিস ফল জাতীয় ত্যাগ করতে পারেন। এমন মিস্টার রঙ্গনাথ একটা কাণ্ড করে বসেন, রসিকতা করে বলেন, আমি আমার স্ত্রী মালাজিকে ত্যাগ করতে পারি। একটা যোগ তৈরি হয়, সকলে হাসেন, কিন্তু মালাজি একটু মনক্ষুণ্ণ হন। মালাজি কাছে রঙ্গনাথজি এসে বলেন, সরি সরি সরি। আচ্ছা, প্রবলেম হচ্ছে একটা পরিবারে একজন একটা ভেজিটেবল ত্যাগ করলে চিরকালের জন্যে তাহলে ওই বাড়িতে কি রান্না হবে সেই ফল দিয়ে হবে না। এই জন্য অনেকে আগে থেকেই ঠিক করেন যে কে কোন ফল ত্যাগ করবেন, ফলে রান্না করতে আর যাতে অসুবিধা না হয়। এরপর গেলেন বুদ্ধগয়া। গয়া থেকে বুদ্ধগয়া 7 কিমি। এখানে অম্বিকা নদীর ধারে বুদ্ধ মন্দির রয়েছে। আর প্রতিবেশী দেশগুলোতে প্রচুর বৌদ্ধ ধর্মাবলম্বীরা রয়েছেন। বৌদ্ধ মন্দিরে ধর্মচক্র রয়েছে। ধর্মচক্র ঘুরিয়ে দিলে বৌদ্ধ ধর্মতে পাপ স্খলন হয়। মালাজিরাও ওই ধর্মচক্র ঘুরিয়েছেন যাতে নিজেদের পাপ কিছুটা স্খলন হয়। এরপরে আসেন এলাহাবাদ, যেটাকে এখন প্রয়াগ বলে। স্টেশন থেকে অটোরিক্সা করে নরনারায়ণীর ধর্মশালায় গেলেন। নারায়ণজির মাতা ছিলেন রামের ভক্ত এবং তাদেরকে স্বাগত জানান। এলাহাবাদের তো নাম প্রয়াগ, এখানেই রয়েছে ত্রিবেণী, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীতে একসাথে মিলিত হয়েছে। আর আমরা বলি না, আমাদের গান রয়েছে, আমার যেমনই বেনি তেমনি রবে, চুল ভিজাবে না। এটা একটা গান, কিন্তু ত্রিবেণীতে একটা রিচুয়ালস রয়েছে। সেইটা হচ্ছে, সেটার নাম হচ্ছে বেনি দান। সেই রিচুয়ালসটার নাম বেনি দান। এখানে স্বামীরা স্ত্রীদের মাথায় বেনি কিছু অংশ কেটে ত্রিবেণীতে অর্পণ করবেন, যদিও স্ত্রীরা মনক্ষুণ্ণ হন। আর এটা করলে সংসারের নাকি মঙ্গল হয়। বেনিদান রিচুয়ালসের পর আর একটা রিচুয়ালস রয়েছে, সেটা হচ্ছে মরাদা বাগিনা। ওইখানে যারা বেনিদান করে আসছে তারা তাদের পোশাকগুলো পরিত্যাগ করে নতুন পোশাক পরবে বা অন্য জামাকাপড় পরবে। কিন্তু এই যে পোশাক পরিচ্ছদ ত্যাগ করা হলো, সেটা ওখানকার স্থানীয় গরিব মানুষ যারা, তারা গ্রহণ করে। এরপরে আসেন অযোধ্যায়। সেটা 14/10/1994। অযোধ্যায় রয়েছেন কালীরামা মন্দির,
ওটা ছিল একটা ধর্মশালা, কিন্তু প্রথমে তো দরজা খুলছি অনেক রাত্রি হয়ে গেছে, কিন্তু 2 মিনিটের মধ্যেই আলো জ্বেলে দরজা খুলে দিলেন। আর সারা ভারতে অনেক মন্দির রয়েছে, কিন্তু অযোধ্যায় রাম মন্দিরের কিছু বিশেষত্ব রয়েছে। 10 অবতারের মধ্যে রামচন্দ্র হচ্ছেন 7তম অবতার। ওখানকার প্রাচীন মানুষ মনে করতেন অযোধ্যা হচ্ছেন মুক্তিধাম। অযোধ্যা মানে যুদ্ধ করেও যাকে জয় করা যায় না। রাম ও সীতার বিহার অর্থাৎ ভ্রমণের জায়গা হচ্ছে অযোধ্যা। অযোধ্যার দর্শনীয় স্থান রয়েছে 8টা। রাম জন্মভূমি, হনুমানগড়ি, নাগেশ্বরনাথ মন্দির, সরযূ নদী, ছোট দেবলকালী, লক্ষ্মণ মন্দির, ভীষম পায়ানা আর কনক ভবন। আমি অবশ্যই আমার আগের একটা ভিডিওতে দিয়েছিলাম শ্রীরামের বংশলতিকা। ওইখানে ছিল ইক্ষ্বাকু রাজার নাম। ইক্ষ্বাকু শব্দের মানে হচ্ছে আখ। বিষ্ণুদেব একবার তপস্যা করেছিলেন এবং ওই তপস্যায় বিষ্ণুদেবের চোখের জল গড়িয়ে পড়ে। ওই চোখের জল থেকেই সরযূ নদীর উৎপত্তি। এখানকার লোকের ধারণা সরযূ নদীতে স্নান করলে পুণ্য হয়, যেমন হয় গঙ্গা নদীতে স্নান করলে। সরযূ নদীর ধারে অনেকে পিতৃপক্ষে পূর্বপুরুষদের নামে পিণ্ডদান করেন। গৌতম বুদ্ধ এখানে 16 বছর ছিলেন। বারাণসী, এরপরে মালাজিরা বারাণসী চলে আসেন আবার ফিরে। বারাণসীতে কর্ণাটক ধর্মশালা ছাড়াও আরও 15টা ধর্মশালা আছে। এখানে 3টে ইউনিভার্সিটি রয়েছে বারাণসীতে, আর একটা বিদ্যাপীঠ। ইউনিভার্সিটিগুলো হলো বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সংস্কৃত ইউনিভার্সিটি আর কাশী বিদ্যাপীঠ। ওখানে 12টা হসপিটাল, 19টি সিনেমা হল, 10টা বিভিন্ন বাজার, 9টা পুলিশ স্টেশন, 13টা পোস্ট অফিস, 7টা বোর্ডিং এবং লজিং হাউস আর 5টা রেস্টুরেন্ট। বেনারসে প্রায় বছরে 400টা পার্বণ হয়। তার মধ্যে দীপাবলি, রামলীলা, হোলি, শিবরাত্রি প্রধান। বেনারসের বিখ্যাত কলাচর্চা রয়েছে, তবলাবাদন, সারেঙ্গি, হারমোনিয়াম, মৃদঙ্গম। এখানকার শাড়ি, বিশেষ করে সিল্ক শাড়ি পৃথিবী বিখ্যাত। এরপরে ওনারা চলে আসেন হরিদ্বারে 16/10/94। ওঠেন কর্ণাটক ধর্মশালা, যেখানে রেলওয়ে স্টেশনটার কাছেই আর কি। এখানে আগে থাকতেই চিঠি দিয়ে রুম বুক করা ছিল। সময় 1994, তখন অনলাইনে বুকিংয়ের ব্যবস্থা ছিল না। এখানে গঙ্গায় স্নান করে এলেন মালাজিরা। আর এখানে জল তো খুব কাছে, কারণ মানস সরোবর খুব কাছে। হরিদ্বারের গঙ্গায় জলের স্রোত খুব প্রখর। পুণ্যার্থীদের স্নানের জন্য ঘাটে ঘাটে লোহার গার্ডার দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। হরিদ্বারের গঙ্গার এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার জন্য লোহার তারে ঝোলানো ব্রিজ আছে। ওই ব্রিজের নাম লক্ষ্মণ ঝোলা। লক্ষ্মণ ঝোলা থেকে নিচে নদীর ক্রিস্টাল ক্লিয়ার জল তো দেখা যায়, এমনকি জলের মধ্যে বড় বড় মাছ দেখা যায়। পর্যটকরা 5-10 টাকার নিউট্রেলা কিনে ব্রিজের ওপর থেকে নিচে জলে ফেলে, আর মাছেরা ওইগুলো খায়। আশ্চর্যের বিষয় হলো ওখানে জলের স্রোতের প্রখরতা খুব বেশি, তবুও মাছগুলি কিন্তু অপোজিট ডাইরেকশনে চুপচাপ একই জায়গাতে থাকে। হরিদ্বার আছে লক্ষ্মণঝোলা, আর হরিদ্বারের 1 কিমি উত্তরে রয়েছে ঋষিকেশ। অনুরূপ একটি ব্রিজ রয়েছে, তার নাম হচ্ছে রামঝোলা। যেমন ঠিক হাওড়া রবীন্দ্র সেতুর ঠিক 1.5 কিমি দক্ষিণে রয়েছে বিদ্যাসাগর সেতু, আর এই দুই সেতু অবশ্য ঝোলানো ব্রিজ। এরপরে আসেন মিসৌরি। মিসৌরি ভিজিট করেন 17/10/94-এ। দত্তাত্রেয় মন্দির ভিজিট করে হরিদ্বার থেকে বাসেই চলে আসেন মুসৌরি। মুসৌরি একটা হিল স্টেশন। এখানে বর্ষাকালে খুব সহজেই মেঘকে ছোঁয়া যায়। 2-3 মিনিটের মধ্যে যখন মেঘ সকলকে ঢেকে দেয়, তখন আশপাশের মানুষকেও আর দেখা যায় না। মুসৌরিতে আছে সহস্রধারা। হিমালয় থেকে গঙ্গার 1000 পথ দিয়ে বেরিয়ে এসে এখানে মিশেছে, সেই জন্যেই এই প্রকার নাম হয়েছে। সহস্রধারা স্নান করলে স্কিন ডিজিজ হয় না। এখানে টিবেট এবং নেপাল থেকে মানুষেরা কাজের জন্য আসেন। মুসৌরি বাস স্ট্যান্ড থেকে
লেফট সাইডে একটা পাহাড় দেখা যায় 2 কিমি দূরে, কিন্তু উচ্চতা প্রায় 3-4 কিমি। রোপওয়ে দিয়ে ওপরে ওঠা যায়। উপরে একটা মার্কেট আছে, একটা হোটেল আছে। এখানে হিমালয়ের দৃশ্য অপরূপ। মুসৌরিতে কিছু মন্দির রয়েছে, আর এখানে রঙিন জামা কাপড় ভাড়া পাওয়া যায়, ওইগুলো পরে স্থানীয় লোকেদের রূপ নিয়ে ছবি তোলা হয়। এরপর আছে কেদারনাথ। লেখিকা শুধুমাত্র কেদারনাথ ভ্রমণ করেন নাই, সেই সঙ্গে করেছেন গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথ আর কেদারনাথ। একসঙ্গে এইগুলোকে বলে উত্তরাখণ্ড যাত্রা বা চারধাম যাত্রা। মাঝে একটা জিনিস উপলব্ধি করেছেন, পুরাণে জানা যায় ধর্মযাত্রা আছে, তাতে হয় আধ্যাত্মিকতা লাভ, যেটা সম্পূর্ণ নির্ভর করে তার সংস্কার এবং বিশ্বাসের উপরে। এখানে চারধামে কোনো ননভেজ খাবার পাওয়া যায় না। এই সময় বরফ পড়ার জন্য সন্ধ্যার পর হোটেলের দোকান সব বন্ধ হয়ে যায়। চামেলির পরও গঙ্গোত্রী ও বদ্রীনাথ। গঙ্গার বিভিন্ন নাম রয়েছে, অলকানন্দা, গঙ্গা, ভাগীরথী ইত্যাদি। এখানে নদীর জল খুব ঠান্ডা। আর 20 তারিখে ভ্রমণ করেন গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড কেদারকুণ্ড মাত্র 14 কিমি, কেদারনাথ থেকে 14 কিমি। গৌরীকুণ্ডতে রয়েছে 7-8টা ওয়াটার ফাউন্টেন। গরমকালে গরম জল গৌরীকুণ্ড থেকে সবসময় বেরিয়ে আসছে। এটা ন্যাচারাল হট ওয়াটার। এগুলি গরম জলের ভেপার যেমন বের হয়, ঠিক সেই রকমই এই ভেপার বের হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও এইরকম একটা হট ওয়াটার ফাউন্টেন আছে বক্রেশ্বরে। আর ওই গৌরীকুণ্ডে একবার নামলে আর ইচ্ছা করবে না, কারণ ঠান্ডার জায়গায় এরকম গরম জল পাওয়া গেলে খুবই ভালো লাগে। আবার গৌরীকুণ্ডের কাছেই বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী, যার জল বরফের চেয়ে ঠান্ডা। গৌরীকুণ্ডের অপোজিট হচ্ছে সীতাকুণ্ড, যার জল আবার বরফের মতো ঠান্ডা। এরপরে আসেন কেদারনাথ, 1194। কেদারনাথ, রামবাদ, তবে এখানে 5টা কেদারনাথ আছে: কেদারনাথ, তুঙ্গানাথ, রুদ্রনাথ, কল্পেশ্বর আর মহেশ্বর। এই 5 জায়গায় পাণ্ডব ভাইয়েরা 5টা মন্দির নির্মাণ করেন শিব পুজোর জন্য। এরপর ভ্রমণ করেন গুপ্তকাশী, বদ্রীনাথ, চামোলি, গুরুদা গঙ্গা। আবার বদ্রীনাথেও 2টো কুণ্ড রয়েছে, তপ্তকুণ্ড যেখানে গরম জল বের হয়, আর আছে নারদা কুণ্ড যেখানে জল বেরোচ্ছে। এই হচ্ছে ব্যাপার। নারদা কুণ্ডের জল হচ্ছে গরম, এইখানে যেটা জানা গেল। এরপরে আসেন বদ্রীনাথ, 23-10। এখানে ব্রহ্মকপালা মন্দির রয়েছে। সেই ব্রহ্মার মাথায় হাত দিয়ে নিতে শিবের হাত ওই মাথায় আটকে যায়। এরপরে হরিদ্বার যান, হরিদ্বার হয়ে দিল্লি চলে আসেন। দিল্লি আসেন 25-10। বদ্রীনাথ ভ্রমণ শেষ করে দিল্লিতে আসেন, কিন্তু দিল্লিতে এসেই মহারাজজি দেখলেন দিল্লি কারা কারা শাসন করেছে, যেমন রাজপুত, মুঘল, খিলজি ডাইনাস্টি এবং শেষ ইংরেজ। দিল্লি থেকে যেন রাজস্থানের জয়পুর, যেটাকে পিঙ্ক সিটি বলা হয়, দিল্লি থেকে ভ্রমণ করেন। যেমন এখানে দিল্লি থেকে ভ্রমণ করেন আগ্রা, জয়পুর, ফোর্ট, রাজপ্রাসাদ, হাওয়া মহল, যন্ত্র মন্তর, রামনিবাস বাগ, জল মিউজিয়াম, আজমির, রাজা মন্দির, কনক বৃন্দাবন। জয়পুরের রাস্তাঘাট অবশ্য চওড়া। ফোর্টে অনেক ঘর আছে। এখানকার মতো এখনকার মতো আটটা বাথরুম ছিল বা রয়েছে, এখন যেগুলো রয়েছে। আর নিউ দিল্লি থেকে 27 তারিখে কী করেন, 27-10-এ তাজ এক্সপ্রেস ধরে এতে আসেন আগ্রা। এখানে ব্যাপার হচ্ছে কি, তাজ এক্সপ্রেস রোজ ছাড়ে আর বিকালে ফিরে আসে, সকালে ছাড়ে বিকালে ফিরে আসে। আগ্রা হচ্ছে 63.5 স্কোয়ার কিলোমিটার একটা শহর। যমুনা নদীর ডান দিকে এই শহর অবস্থিত। মহারাজা আগ্রা সেন এই শহর প্রতিষ্ঠা করেন, সেই থেকে এই শহরের নাম হয় আগ্রা।